ডারউইনে প্রস্তুতি ম্যাচে তাইজুলের চোট গুরুতর না হলেও ঝুঁকি এড়াতে বিশ্রাম দিল ম্যানেজমেন্ট। বদলি নেমে ব্যর্থ পেসার মুশফিক, 4 উইকেট নিয়ে আত্মবিশ্বাসী হাসান। অস্ট্রেলিয়াকে স্পিন বিষে কাবু করতে চাইলে ম্যাচে নিতে হবে অন্তত তৃতীয় দিনে, বলছেন কোচ সোহেল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী লাবুশেইন। ক্লাব লাইসেন্সিং এর মেয়াদ আরও 4 দিন বাড়ালো বাফুফে। নিষেধাজ্ঞা কাটতে বাড়তি সময় কাজে লাগাতে মরিয়া আবাহনী। ফেডারেশনের সিদ্ধান্তের অপেক্ষায় আরামবাগ। প্রথমবার এএফসি কাপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ পুলিশ এফসি। সিরিয়ান লিগ চ্যাম্পিয়ন আল ইতিহাদ আহলির বিপক্ষে জয় তুলে নেয়ার প্রত্যাশা। এবং প্রথম ফেডারেশন হিসেবে জিয়ান্নি ইনফ্যান্তিনোর সরাসরি পদত্যাগ দাবি নরওয়ের। দুঃসময়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন পেলেন ফিফা সভাপতি। শুরুতেই ক্রিকেট। ডারউইনের প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছেন তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বিশ্রামে রাখা হয় টাইগার স্পিনারকে। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 4 উইকেট নেয় বেশ আত্মবিশ্বাসী পেসার হাসান মাহমুদ। এশিয়ার বাইরের কন্ডিশনে পারফর্ম করার সূত্রটা জেনে গেছেন হাসান মাহমুদ। সুইং লাইন লেন্থে কাউন্টি আর ভিটালিটি ব্লাস্টে ইংল্যান্ড মাতিয়েছেন। এবার অস্ট্রেলিয়ার মাটিতেও নজর কাড়লেন। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 19 ওভারে 42 রান খরচায় 4 উইকেটের বোলিং ফিগারটা টাইগার পেসারকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। লন্ডনেও ইউকের যে কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, দুটাকে আমি বলবো যে সিমিলার কন্ডিশন। সো আমি দুটাতেই বোলিং করে অনেক এনজয় করি এবং চেষ্টা করি যে লাইন মেনটেন করে সুইং যাতে থাকে এবং নতুন বলে যদি আর্লি উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি। CA11 এর টপ ও মিডল অর্ডারকে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছেন হাসান। বর্ডার গাভাস্কার ট্রফিতে বুমরাদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করে আলোচনায় আসা স্যাম কনস্টাসকেও বোকা বানিয়েছেন তিনি। তবে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা মুশফিক হাসানের। 4 ওভার বোলিং করে 38 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন এই পেসার। মুশফিক মূলত বোলিংয়ের সুযোগটা পেয়েছেন তাইজুলের চোটে। স্পিন ডিপার্টমেন্টের মূল সদস্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্যাটিং করার সময় হাতে একটা বলিং ফিঙ্গারে ব্যথা লাগছে, বল কন্টিনিউশন হয়েছে, তো তারপর থেকে আমরা ওইটাকে একটু ব্যান্ডেজ করে রাখছি, পুরো দিন রেস্টে রাখা হয়েছে, আবার অবজার্ভ করবো। ওদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সাথে কথা বলে বিসিক অপরচুনিটি যেন আমরা মুশফিককে দেখতে পারি এবং ওরা এগ্রি করে। বড় দলের বিপক্ষে নিয়মিত টেস্ট খেলার সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপের কথা প্রায়ই শোনা যায় বাংলাদেশি ক্রিকেটারদের মুখে। হোমে টুকটাক খেললেও অ্যাওয়ে সিরিজের সুযোগ আসে না বললেই চলে। এবারই তো দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। স্টার্ক কামিন্স হ্যাজেলউডদের ভয়ানক পেস আক্রমণ আর স্মিথ হেড লাবুশেইনদের শক্ত ব্যাটিং লাইন আপের বিপক্ষে শান্তর দলকে নিয়ে উচ্চ আশা রাখা যাচ্ছে না। অস্ট্রেলিয়ান কন্ডিশনে নাহিদ রানাকে দিয়ে যা একটু হম্বিতম্বি দেখানোর লক্ষ্য ছিল, তাও ভেস্তে গেছে এই পেসারের ইনজুরিতে। তবুও সাম্প্রতিক বছরগুলোতে টাইগার পেস ইউনিটের সামগ্রিক উন্নতিতে মনের কোনায় ক্ষীণ আশা জমে আছে। ডারউইনের প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদের বোলিং কিছুটা হলেও আশাবাদী করে তুলেছে সফররতদের। মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতিও যোগাচ্ছে অনুপ্রেরণা। তবে দেশের বাইরে ব্যাটিং ইউনিটের পরিসংখ্যান আর প্র্যাকটিস ম্যাচের পারফরম্যান্স কপালে চিন্তার ভাঁজ ফেলছে আবারও। এই সফরে এক মিরাজ ছাড়া এখন পর্যন্ত উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই আর কারো ব্যাটে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাকফুটে থাকলে স্টার্ক কামিন্স হ্যাজেলউড লায়নদের সামনে কি দশা হবে তা ভেবেই টেনশনে পড়ে যাচ্ছেন সমর্থকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে ডারউইনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে 73 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 355 রানে অল আউট হয় স্বাগতিক ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। জবাবে ব্যাটিংয়ে নেমে 19 রান তুলতেই নিজেদের 2 উইকেট হারায় শান্তর দল। দ্বিতীয় দিনের শুরুতেই জশ ফিলিপের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। অধিনায়ক কার্টিস প্যাটারসন ও জ্যাক ক্লেটন চতুর্থ উইকেট জুটিতে 73 রান যোগ করেন। তবে 13 রানের ব্যবধানে 2 সেট ব্যাটারের উইকেট তুলে নিয়ে লিড নেয়ার সম্ভাবনা জাগায় বাংলাদেশ। 139 রানে 5 উইকেট হারানো স্বাগতিকদের ম্যাচে ফেরান উইলি ও জ্যাক ডোরান। ষষ্ঠ উইকেট জুটিতে এই পার্টনারশিপে আসে 167। দিনের শেষ সেশনে এই দলকে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ।
৭৬ রান করা ডোরান ও ওয়াদিয়াকে সাজঘরে ফেরান এই অলরাউন্ডার। তবে সেঞ্চুরি তুলে নিয়ে দলের লিড বাড়িয়ে নিতে থাকেন তিক উইলি। শেষ পর্যন্ত ৩৫৫ রানে অল আউট স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন হাসান মাহমুদ। জবাবে ব্যাটিংয়ে নেমে আউট হয়েছেন সাদমান ও মমিনুল হক। অস্ট্রেলিয়ার কন্ডিশনে প্রথম দিনেই স্পিনাররা উইকেট উপহার দিতে পারবেন না। ডারউইনের ঘূর্ণি বোলারদের থেকে সুবিধা আদায় করতে হলে ম্যাচ তৃতীয় কিংবা চতুর্থ দিন পর্যন্ত নিয়ে যেতে হবে, এমনটাই মনে করেন কোচ সোহেল ইসলাম। সাম্প্রতিক পারফরমেন্স থেকে প্রত্যাশা অজিদের বিপক্ষে ইতিবাচক ফলাফলের। অস্ট্রেলিয়ার কন্ডিশন মানে পেসারদের আধিপত্য, তবে বাংলাদেশকে অজিরা স্বাগত জানাচ্ছে ডারউইনে, যেখানে সচরাচর খেলা হয় না খোদ স্মিথ লাবুশেনদেরও। হ্যাজেলউড তো বলেই দিয়েছেন কন্ডিশন নাকি তাদের কাছেও অচেনা। শান্তদের বিপক্ষে ম্যাচের আগে তাই আলোচনায় ডারউইনের উইকেট, যে কন্ডিশনটা নাকি অনেকটা বাংলাদেশের মতো। মারারা স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া, যেখানে স্পিনারদের সুবিধা পাওয়ার কথা। যদিও প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরমেন্স করেছেন পেসার হাসান মাহমুদ। কোচ সোহেল ইসলামের মতে টেস্ট ম্যাচে স্পিনারদের থেকে উইকেট পেতে হলে ম্যাচ নিতে হবে তৃতীয় বা চতুর্থ দিনে। বাইরের দেশে আমাদের স্পিনাররা কেন ভালো করছে না এইভাবে ধরি তো আপনি যদি নাথান লায়নরা দেখেন বা যারা এখানে শার্টনার আছে, তারা আসলে এই উইকেটে কোন সময় থেকে অ্যাডভান্টেজ পেতে থাকে, 4th ডে 5th ডে, এবং তখন একটা টার্গেট থাকে, ব্যাটসম্যানদের প্রেশার থাকে তখন উইকেটে। এখন আমাদের দেখা যায় যে স্পিনাররা ওইখানে গেল, ফার্স্ট ইনিংসের ফার্স্ট আওয়ারের পরেই স্পিনার চলে আসছে। তখন তো আমি যদি ওইভাবে স্পিনারদের দেখি এবং বলি যে কেন পারছে না, তাহলে ইটস এ ভেরি ডিফিকাল্ট। স্পিনারদের যদি পারফর্ম করতে হয় তাহলে আমাদেরও ওই জায়গাতে ম্যাচটা নিয়ে যেতে হবে। এর মাঝে তাইজুলের চোট চিন্তা বাড়িয়েছে টাইগার শিবিরে, তবে সাম্প্রতিক পারফরমেন্সে ভর করে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা এই কোচের। তবে কঠিন হলেও দ্রুত মানিয়ে নিতে হবে কন্ডিশনের সঙ্গে। অস্ট্রেলিয়াতে তো আর আমরা চিন্তা করতে পারবো না যে আমাদের দেশের মতন খুব ফ্রেন্ডলি, আমাদের জন্য ফ্রেন্ডলি উইকেট থাকবে। আমাদের জন্য ব্যাটসম্যানদের জন্যও চ্যালেঞ্জ থাকবে, বলারদের জন্য আসলে চ্যালেঞ্জ থাকবে। কেন আপনারা জানেন যে আমাদের যারা পেস বোলার আছে তাদেরকে ওরা ব্যাটসম্যানরাও অনেক চ্যালেঞ্জ দিবে, শুধু ওদের বলাররাই যে আমাদের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দিবে সেটা না। তো চ্যালেঞ্জিং সিরিজ হবে আমাদের জন্য। রিসেন্ট পাস্টের পারফরমেন্স এবং ধারাবাহিকতা যেটা আছে, তো এইটাই যদি আমরা ওখানে করতে পারি তাহলে তো বোঝাই যায় যে আগে যে আমরা খেলেছি তার থেকে অনেক ভালো আসলে আশা। ডারউইনে প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছে বাংলাদেশ। ভুল শুধরে মাঠে নামতে পারলে প্রথম টেস্টে ইতিবাচক ফলাফল হবে বলে প্রত্যাশা সোহেল ইসলামের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ল্যাবুশেইন 2 ম্যাচের টেস্ট সামনে রেখে নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন এই অজি টপ অর্ডার। টানা 8 সপ্তাহের বিরতিতে ব্যাটিংয়ের মৌলিক দিকগুলো নিয়ে কাজ করেছেন তিনি। এই প্রস্তুতি হারানো ছন্দ ফিরিয়ে আনবে বলে বিশ্বাস ল্যাবুশেইনের। সবশেষ 21 টেস্টে সেঞ্চুরি না পেলেও রানের জন্য লোভী হতে চান না তিনি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সামর্থ্যের সবটুকু দিয়ে সিরিজে বাংলাদেশকে হারাতে চান এই ব্যাটার। অস্ট্রেলিয়ার মতো বিশ্ব সেরা দলে জায়গা পাওয়া কতটা চ্যালেঞ্জিং তা জানা প্রতিটি ক্রিকেটারের। হাজারো মেধার ভিড়ে দলে জায়গা ধরে রাখা কঠিন, তাই তো সবসময় থাকতে হয় চাপের মুখে। বিষয়টা হাড়ে হাড়ে টের পেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস লাবুশেইন। সবশেষ 2023 সালের জুলাইয়ে ওল্ড ট্রাফোর্ড টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। তার সেই 111 রানের চমৎকার ইনিংসের পর 21 টেস্টে আর কোনো সেঞ্চুরির দেখা নেই। ক্যারিয়ারের 11 টেস্টের 10টি লাবুশেইন করেছেন 2019 থেকে 2022 সালের মধ্যে। একসময় সাদা পোশাকে উড়তে থাকা এই ব্যাটার হঠাৎ করেই ফর্ম হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন। শেষ 20 টেস্টে তার ব্যাটিং গড় 26.61, সর্বোচ্চ ইনিংস 90। সবশেষ ফর্ম খরার পরেও তাকে বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের দলে রাখেন নির্বাচকরা। সবশেষ গত 14 জুন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিলেন লাবুশেইন। সেই টাইগারদের বিপক্ষে এবার নিজেদের মাটিতে টেস্ট সিরিজ খেলবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটার। টানা 8 সপ্তাহের বিরতিতে ব্যাটিংয়ের মৌলিক দিকগুলো নিয়ে কাজ করেছেন। তার বিশ্বাস এই প্রস্তুতি হারানো ছন্দ ফিরিয়ে আনবে।
ব্রিসবেনে ৮ সপ্তাহের বিরতিতে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক ম্যাচে টানা খেলার কারণে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। অনেক সময় অল্প সমস্যার সমাধানে মনোযোগ দিতে গিয়ে মূল সমস্যাগুলোর কারণ খুঁজে দেখিনি, তবে এবার সেগুলো সমাধানে কাজ করেছি। ঘন্টার পর ঘন্টা নিজের শট, টেকনিক, গ্রিপ ঠিক করায় সময় ব্যয় করেছি। এই প্রস্তুতি আমার আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। লম্বা সময় ধরে ছন্দ খুঁজে না পেলেও রানের জন্য লোভী হতে চান না লাবুশেইন। হ্যাঁ, এটা সত্যি, আমি অনেক দিন ধরে সেঞ্চুরি করতে পারছি না, তবে রানের জন্য আমি লোভী হতে চাই না। আমি ঠান্ডা মাথায় খেলার ধরন ঠিক রেখে ব্যাট করতে চাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজটাকে আমি নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে দেখছি। আশা করছি 2 টেস্টেই আমরা ভালো করতে পারবো। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025-27 চক্রে শীর্ষে আছে অস্ট্রেলিয়া, 4 টেস্টে 2 জয় আর 1 ড্রয়ে 4-এ আছে বাংলাদেশ। তাই এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ দুদলের কাছেই। আগামী 13ই আগস্ট ডারউইনে হবে সিরিজের প্রথম টেস্ট, 22 আগস্ট ম্যাকাইয়ে হবে সিরিজের শেষ টেস্ট। পারভিন আক্তার, সময় সংবাদ। 2 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে শনিবার মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। বিশ্ব ক্রিকেটে মালয়েশিয়া অপরিচিত দল হলেও টি-20তে কোনো দলকে ছোট করে দেখতে নারাজ কোচ সোহেল ইসলাম। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। চিরচেনা হোম অফ ক্রিকেটে নতুন যাত্রা শুরুর অপেক্ষায় মাহমুদুল্লাহ রিয়াদ। তার মেন্টরশিপে ঘরের মাঠে মালয়েশিয়াকে আতিথ্য দেবে বাংলাদেশ হাই পারফরম্যান্স টিম। অভিজ্ঞ অলরাউন্ডারের অন্তর্ভুক্তিতে সন্তুষ্ট কোচিং স্টাফ। রিয়াদ প্রথম সিরিজ আসছেন এবং চমৎকার কাজ করছেন তিনি প্লেয়ারদের সাথে। তার কমিউনিকেশন খুবই ভালো এবং তার এক্সপেরিয়েন্স সে শেয়ার করছে। টেকনিক্যাল বিভিন্ন জিনিস নিয়ে সে ব্যাটিংয়ের কথা বলছে। তো এই ছেলেরা আসলে ট্রাস্টের জায়গা আছে, কেন সে একটা এক্সাম্পল আমাদের দেশের ক্রিকেটে। তো সে যখন তার মুখ থেকে কথা শুনে তখন ছেলেদের মধ্যে ওই ট্রাস্টটা বেশি থাকে। নামে হাই পারফরমেন্স হলেও স্কোয়াডে রাখা হয়েছে রনি সাব্বিরদের মতো পুরনো মুখ, আছে শামীম পাটোয়ারি কিংবা রকিবুলদের মতো জাতীয় দলে অভিষিক্ত খেলোয়াড়। প্রতিপক্ষ যেমনই হোক হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না কোচ সোহেল ইসলাম। আসলে সেভাবে চিন্তা করার কোনো অপশনই নাই, হালকাভাবে নেওয়া বা ওভার থিঙ্কিং করা। আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি এবং সব সিরিজে যেভাবে প্রিপারেশন নিতে হয় সেভাবে আসলে প্রিপারেশন নিচ্ছি। ছেলেদেরকে রেডি করার চেষ্টা করছি যে আমরা আমাদের যতটুকু আসলে অ্যাবিলিটি আছে ওইটা পারফর্ম করতে পারি মাঠে। হালকাভাবে নেওয়ার সুযোগও অবশ্য নেই। মালয়েশিয়ার ডাগআউটে বিশ্বকাপ জয়ী কোচ ডেভ হোয়াইটমোর। বাংলাদেশেও তার আছে পুরোদস্তুর অভিজ্ঞতা। কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হতে ঘাম ঝরানো অনুশীলন করেছে টানা। মূলত এশিয়ান গেমসের বাছাই পর্ব সামনে রেখেই এমন প্রস্তুতি। একজন লিজেন্ডারি কোচ আছেন, তার কিছু পরিকল্পনা আছে, সে আসলে কীভাবে করছে। তো এগুলা ওদের পারফরমেন্সকে নিশ্চয়ই ভালো করবে। তো আমরাও আসলে ভালো করার জন্য যে ধরনের স্টেপ নেওয়া উচিত, যে ধরনের ট্রেনিং করা উচিত বা যে ধরনের প্ল্যান করা উচিত ওইভাবে আমরা করছি এবং মাঠে ওইটার এক্সিকিউশন করব। ঢাকায় পা রাখার পর প্রথম দিন বৃষ্টি বাধায় অনুশীলন করতে না পারলেও দ্বিতীয় দিন টাইগারদের ডেরায় ঘাম জড়ানোর সুযোগ পায় মালয়েশিয়া। তবে সিরিজ জয়ের চেয়ে অভিজ্ঞতা অর্জনের দিকে বেশি মনোযোগ হোয়াটমোর শিষ্যদের। 2 ম্যাচ টি-20 সিরিজের পর ওয়ানডেও খেলবে অতিথিরা। রাফি আমিন, সময় সংবাদ। 2027 ওয়ানডে বিশ্বকাপের কো-হোস্ট নামিবিয়ার ক্রিকেট উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ক্রিকেট সাউথ আফ্রিকা। মেগা আসরের আরেক সহ আয়োজক জিম্বাবুয়েকে নিয়ে নামিবিয়ার মাটিতে ত্রিদেশীয় টি-20 সিরিজ খেলবে প্রোটিয়া শিবির। এছাড়া স্বাগতিকদের বিপক্ষে 3টি ওয়ানডেও খেলবে সাউথ আফ্রিকা। আর এই সিরিজের টিকিট আর টিভি রেটস থেকে আয়ের সব অর্থ আফ্রিকা অঞ্চলের ক্রিকেট উন্নয়নে ব্যবহার হবে, যার বেশিরভাগ ব্যয় হবে নামিবিয়ায়। উন্মোচন হয়েছে লোগো, চূড়ান্ত হয়েছে ভেন্যু। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়ার 12টি ভেন্যুতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। বছর ঘুরলেই শুরু হবে মেগা আসরের উত্তাপ। তবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের অভিজ্ঞতার উপর আস্থা থাকলেও কো-হোস্ট নামিবিয়ায় কেমন হবে বিশ্বকাপ আয়োজন তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে বড় আয়োজনের আগে ক্রিকেটে আরো শক্তবিদ গড়তে কঠিন এক পরীক্ষায় নামছে দেশটি। আর সেই পরীক্ষায় সবচেয়ে বড় সহযোগী সাউথ আফ্রিকা। আগস্টের শেষ দিকে উইন্ডহোকে বসছে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াকে নিয়ে 7 ম্যাচের ত্রিদেশীয় টি-20 সিরিজ। এরপর স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডেও খেলবে প্রোটিয়ারা। ইতিহাসে এই প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে 2 প্রতিবেশী দেশ।
তবে এই সিরিজ শুধু খেলোয়াড়দের প্রস্তুতি নয়, পরীক্ষা হবে পুরো আয়োজনের। বিশ্বকাপের অন্যতম ভেন্যু নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডের পিচ, আউটফিল্ড, সম্প্রচার, নিরাপত্তা, দর্শক ব্যবস্থাপনা সবকিছুই নজরে রাখবে আইসিসি। এখান থেকেই বোঝা যাবে আগামী বছরের বিশ্বকাপ আয়োজনের জন্য কতটা প্রস্তুত নামিবিয়া। এই আয়োজনকে ভবিষ্যতের আফ্রিকা কাপের ভিত্তি হিসেবেও ধরা হচ্ছে। এশিয়া কাপের আদলে 2027 সাল থেকে মহাদেশীয় টুর্নামেন্ট চালুর পরিকল্পনা রয়েছে। আর এই ত্রিদেশীয় সিরিজের টিকিট, সম্প্রচার সত্ত্বের আয় ব্যয় হবে আফ্রিকা জুড়ে ক্রিকেট উন্নয়নে, যার বেশিরভাগই খরচ হবে নামিবিয়ার ক্রিকেট কাঠামো উন্নয়নে। এই সফরের অংশ হতে পেরে আমরা আনন্দিত। এটি শুধু প্রতিবেশী দেশগুলোর ক্রিকেটকে শক্তিশালী করার প্রতিশ্রুতি নয়, আগামী বছরের বিশ্বকাপকে ঘিরেও উত্তেজনা তৈরি করবে। তবে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে সাউথ আফ্রিকার পূর্ণ শক্তির দল না পাঠানোর সম্ভাবনা বেশি। যদিও আফ্রিকার ক্রিকেট উন্নয়নে যে প্রতিশ্রুতি দিয়েছে তা রাখায় সাউথ আফ্রিকা ক্রিকেটের প্রতি কৃতজ্ঞ নামিবিয়া। ক্রিকেট সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ক্রিকেটের এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। এটি আফ্রিকান ক্রিকেটের উন্নয়নের জন্য যৌথ লক্ষ্যকে আরও শক্তিশালী করেছে। এই সিরিজ আমাদের জন্য বিশেষ একটি মাইলফলক হবে। আগামী 28 আগস্ট নামিবিয়ার FNB নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে 7 ম্যাচের এই ত্রিদেশীয় সিরিজ। এরপর 9 সেপ্টেম্বর থেকে শুরু নামিবিয়া সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজ। তামিম হোসেন, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল লিগের ক্লাব লাইসেন্সিংয়ের মেয়াদ বৃদ্ধি করছে বাফুফে। ফিফার নিষেধাজ্ঞা তুলে নিতে আরও 4 দিন সময় পাওয়ায় খুশি গত মৌসুমের রানার্স আপ আবাহনী। ব্যান তোলার পাশাপাশি দল গোছাতেও কাজ করছেন বলে জানান আকাশী নীল ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রপু। অন্যদিকে আসন্ন লিগে খেলতে ক্লাব লাইসেন্সিং নিয়ে বাফুফের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আরামবাগ ক্রীড়া সংঘ। বাংলাদেশ প্রফেশনাল ফুটবল লিগের 3 ক্লাব ফিফার নিষেধাজ্ঞায় আটকে আছে। বসুন্ধরা কিংস, আবাহনী ও ফকিরের পুল ইয়ং মেন্স নিষেধাজ্ঞায় পড়ে ক্লাব লাইসেন্সিং সম্পূর্ণ করতে পারছে না। তবে খারাপের মাঝেও তাদের জন্য কিছুটা স্বস্তির সুবাতাস দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্লাব লাইসেন্সিং এর জন্য শুক্রবার 7 আগস্ট শেষ দিন বেঁধে দিয়েছিল বাফুফে। সেই ডেডলাইন 4 দিন বাড়িয়ে 11 তারিখে নিয়ে গেছে ফেডারেশন। ফিফার নিষেধাজ্ঞা তুলে নিতে বাড়তি সময় পেয়ে খুশি আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। যেহেতু এটা একটা লেনদেনের বিষয় আছে, এখানে শুক্র শনি আমাদের বন্ধ, রোববার ইন্টারন্যাশনালি বন্ধ। এটার ক্ষেত্রে আমরা যারা এগুলি করছে তাদের হয়তো কিছুটা সমস্যার বিষয় হতে পারে। সব কিছু মিলিয়ে আমি আশা করছি যে আপনার আমাদের যে ব্যান্ডটুকু আছে এটা আমরা উইথড্র করতে সক্ষম হব। ক্লাব লাইসেন্স নিয়ে 13 তারিখের মধ্যে প্রতিটি দলকে 23 সদস্যের স্কোয়াড তৈরি করতে হবে। 21 তারিখ থেকে মাঠের লড়াই শুরু। তাই তো ক্লাব কর্তাদের দম ফেলানোর ফুরসত নেই। ব্যান তোলার চাপ সামলে দল গোছাতেও কাজ করছে বলে জানান আকাশী নীল দলের ম্যানেজার। আইনের ভিতরে থেকে আমরা প্লেয়ারদের সাথে কোনো আপনার চুক্তি করার কোনো সুযোগ নেই বা কোনো কিছু মানে ক্লাবে করতে পারছেন, কারণ আমাদের রেজিস্ট্রেশন তো বন্ধ হয়ে যাচ্ছে। তো যোগাযোগ একেবারে নাই বললে সেটা মিথ্যা হবে। যোগাযোগও আছেও, আবার প্লেয়ারদের অপেক্ষাও আছে। দুটো মিলিয়ে হয়তো শেষ পর্যন্ত একটা পর্যায়ে আমরা পৌঁছাতে সক্ষম হব। অন্যদিকে বসুন্ধরা আবাহনী ফিফার নিষেধাজ্ঞা তুলে নিতে ব্যর্থ হলে সুযোগ মিলবে গত মৌসুমের 2 রেলিগেটেড দল ফকিরের পুল ইয়ং মেন্স ও আরামবাগ ক্রীড়া সংঘের। বাফুফেও তাদের প্রস্তুত থাকতে বলেছে। যদিও ফকিরের পুলও ব্যান রয়েছে, তবে আরামবাগ ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেডারেশনের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে বলে জানান ক্লাবের সিনিয়র সহসভাপতি এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর। আমাদের ক্লাব লাইসেন্স আগে করে ফেলতে আমাদের খরচটা আগেই দিয়েছিল, যদিও আমাদের চিঠি চলে আসছে, কিন্তু আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম যে আমরা বাংলাদেশ লিগে খেলবো আর কি। এই 4 দিনের মধ্যেই লাইসেন্স সংক্রান্ত সব জটিলতা কাটিয়ে উঠতে হবে ক্লাবগুলোকে। তবেই নতুন মৌসুমে বিএফএল এর প্রস্তুতিতে তারা পাবে পূর্ণ গতি। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেলার আগে দেশের মাটিতে শেষ অনুশীলন সারল বাংলাদেশ পুলিশ এফসি। প্রতিপক্ষ সিরিয়ান লিগ চ্যাম্পিয়ন আল ইতিহাদ আহলি কঠিন হলেও জর্ডান থেকে জয় নিয়ে ফিরতে চায় পুলিশের ফুটবলাররা। এই ম্যাচ সামনে রেখে নিজেদের 4 বিদেশি সহ সিটি ক্লাব থেকে 2 ফুটবলার ধার করেছে পুলিশ।
জর্ডানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশ পুলিশ এফসির শেষ অনুশীলন। প্রথমবারের মতো এশিয়ার মঞ্চে খেলতে যাচ্ছে ক্লাবটি। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর উপর ফিফা নিষেধাজ্ঞা থাকায় কপাল খুলে গেছে তাদের। বাংলাদেশ ফুটবল লিগে চতুর্থ হয়েও এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেলবে পুলিশ। জর্ডানের আম্মানে পুলিশ এফসির প্রতিপক্ষ সিরিয়ার লিগ চ্যাম্পিয়ন আল ইতিহাদ আহলি। নামে ভারে বাংলাদেশের ক্লাবটির থেকে বেশ এগিয়ে তারা। অচেনা প্রতিপক্ষ হলেও আল ইতিহাদ আহলির শক্তিমত্তা সম্পর্কে ভালোই জানা আছে পুলিশ এফসি কোচের। এই ম্যাচ সামনে রেখে নিজস্ব 4 বিদেশির সঙ্গে সিটি ক্লাব থেকে 2 ফুটবলার ধার করেছে ক্লাবটি। সিরিয়ার লিগ চ্যাম্পিয়ন এই টিমটির রেকর্ড অনেক স্ট্রং, ডাটা স্ট্যাটিস্টিক্স সবই ওদের পক্ষে। আমরা যেহেতু হারতে ভয় পাই না, সো এই ম্যাচ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব জিতে ফিরে আসা। প্রি কোয়ালিফাইং ম্যাচটির জন্য আমরা 2 ফরেন প্লেয়ার লোনে নিয়েছি সিটি ক্লাব এফসি থেকে। প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে পেরে উচ্ছ্বসিত পুলিশ এফসির জাতীয় দলের ফুটবলার ইসা ফয়সাল। প্রতিপক্ষের মাটিতে খেলা হলেও নিজেদের সেরাটা দিয়েই খেলতে চান তিনি। যদিও বিদেশি ফুটবলারদের সঙ্গে প্রস্তুতির জন্য খুব একটা সময় পায়নি লোকাল ফুটবলাররা, তবে আম্মান থেকে জয় নিয়ে ফেরার লক্ষ্য পুলিশ ফুটবলারদের। আমরা সবাই আনন্দিত বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব হয়ে যে আমরা এফসি কাপ খেলবো, এটা অনেকটা গর্বের বিষয়। প্লেয়াররা ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট আমরা ওভাবে সময় পাই নাই ট্রেনিংয়ের। তবে যতটুকু পাইছি শুক্রিয়া, আমরা চেষ্টা করছি ভালো কিছু করার। ইজি হবে না ভাই, তবে আমরাও ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে ট্রাই করব। আমরা ট্রেনিং করছি, মোটামুটি ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, দেশবাসী দোয়া করবেন যাতে আমরা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। আগামী মঙ্গলবার জর্ডানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে আল ইতিহাদ আহলির মুখোমুখি হবে পুলিশ এফসি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রথম কোনো ফেডারেশন হিসেবে সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে। দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি লিসে ক্লাবনেস বলেন, ফিফা সঠিকভাবে পরিচালনা করার যোগ্যতা হারিয়েছেন তিনি, তাই অনতিবিলম্বে ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ আসন থেকে তাকে পদত্যাগ করার আহ্বান জানান ক্লাবনেস। ডোনাল্ড ট্রাম্পের প্রতি মাত্রাতিরিক্ত নির্ভরতায় হয়তো নাড়িয়ে দিল জিয়ান্নি ইনফ্যান্তিনোর চেয়ার, যার শুরুটা তিনি করেছিলেন প্রথমবারের মতো চালু হওয়া ফিফা পিস অ্যাওয়ার্ড মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দিয়ে। তখন গোটা ফুটবল বিশ্বেই সমালোচনার ঝড় উঠে ইনফ্যান্তিনোর এহেন কর্মকাণ্ডের জন্য। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও ফিফা নিয়ে কিছু সিদ্ধান্ত ছিল বেশ দৃষ্টিকটু, যার মধ্যে অন্যতম ছিল মার্কিন ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড পাওয়ার পরও কোনো এক অদৃশ্য কারণে পরের ম্যাচে তাকে খেলার অনুমতি দেয়া। গুঞ্জন আছে বালোগানের কার্ড উইথড্র করতে নাকি ট্রাম্প ফোন করেছিলেন ইনফ্যান্তিনোকে এবং ফিফা সভাপতি আইএফএবির নিয়মের তোয়াক্কা না করে মার্কিন প্রেসিডেন্টের কথা রাখেন, যা ইনফ্যান্তিনোর পদত্যাগ করার জন্য যথেষ্ট বলে মনে করেন নরওয়ে ফুটবল ফেডারেশন সভাপতি তার ফেরত আসার কোনো উপায় নেই। ইনফান্তিনোর জন্যই ফুটবল গভর্নিং বডি আজ বিভক্ত এবং আমাদের তা আবার একত্রিত করতে হবে। আমি তাকে এখনই পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। তবে স্টেক হোল্ডারদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় ইনফ্যান্তিনো বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করলে। এই প্রক্রিয়ায় যেসব কোম্পানির নাম এসেছে তার সঙ্গেও সংশ্লিষ্টতা আছে ডোনাল্ড ট্রাম্পের। সব মিলিয়ে সুষ্ঠুভাবে ফিফা পরিচালনার যোগ্যতা জিয়ান্নি ইনফ্যান্তিনোর নেই বলে মনে করেন নরওয়ে ফুটবল ফেডারেশন সভাপতি। জিয়ান্নি ইনফ্যান্তিনোর উপর আসলে আমাদের কোনো আস্থা নেই। গত নির্বাচনেও তার প্রতি কোনো আস্থা ছিল না, এখনো নেই। সে নিজের কার্যক্রমের মধ্য দিয়ে এই আস্থার জায়গা হারিয়েছে। এই অবস্থায় ফিফার মতো একটি সংস্থা চালানোর মতো সক্ষমতা তার নেই। যদিও বিশ্বকাপ বিক্রির প্রস্তাব থেকে সরে এসেছে ফিফা, তবে ইনফ্যান্তিনোর প্রতি আর আস্থা রাখতে চাচ্ছে না উয়েফা ও কনমেবল। আবার এটাও ঠিক, অনেকেরই সমর্থন পাচ্ছেন ইনফ্যান্তিনো। তবে মোদ্দা কথা হচ্ছে এই ইস্যুতে এখন স্পষ্ট বিভাজন ফুটবল বিশ্বে, যা উদ্বেগ তৈরি করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির ভবিষ্যৎ নিয়ে। এস এম ইকবাল, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে রদ্রির দল বদল ইস্যুতে নতুন মোড়। গোল্ডেন বল জয়ী ফুটবলার যাচ্ছেন বার্সেলোনায়। ভিনিসিয়াসের সঙ্গে চুক্তি নবায়নের জন্যই পিছু হটেছে রিয়াল মাদ্রিদ, ধারণা বিশ্লেষকদের। খারাপ সময়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে পাশে পেলেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। ফিফা সভাপতিকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে এএফএ। গেল এক দশকে ফুটবলের উন্নয়নে ফিফার নেয়া নানান পদক্ষেপের প্রশংসাও করে এএফএ। এদিকে স্পেনের ক্রীড়ামন্ত্রী মিলাগ্রস তোলন মন্তব্য করেছেন,
মরক্কো নয়, স্পেনেই 2030 বিশ্বকাপের ফাইনাল হওয়া উচিত। স্পেনের আধুনিক যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থায় অন্য দুই সহ আয়োজকের চেয়ে স্প্যানিশরা এগিয়ে বলেও মন্তব্য করেন তিনি। নিজের গদি বাঁচাতে সম্ভাব্য সবকিছুই করে যাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। উয়েফা অনাস্থা এনেছে ফিফা সভাপতির প্রতি, আবারও হুমকি দিয়েছে ফিফার সব টুর্নামেন্ট বয়কটের। অন্যদিকে সুইস ফুটবল প্রশাসককে সমর্থন দিয়েছে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল। যদিও গুঞ্জন আছে তারা এই সমর্থন পেয়েছে মরক্কোকে 2030 বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সত্য দেওয়ার কথা দিয়ে। ফিফা অবশ্য এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে। ইনফান্তিনোকে সরাতে জোট বেঁধেছে উয়েফা, কনকাকাফ। দিন দিন জটিল হচ্ছে পরিস্থিতি। এমন অবস্থায় ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলকে ফিফার বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ আছে। এসব তথ্যের তোয়াক্কা না করে বর্তমান ফিফা সভাপতিকে সমর্থন দিয়ে দীর্ঘ এক বিবৃতি দিয়েছে বিতর্কিত এএফ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার অ্যাসোসিয়েশন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এবং এর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে প্রিয় সভাপতি এবং আপনার যোগ্য মধ্যস্থতার মাধ্যমে আমরা ফিফা বোর্ডকে গত 10 বছরে পরিচালিত কাজের প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি। এই ব্যবস্থাপনার মূল ভিত্তি ছিল বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়ন এবং একটি স্পষ্ট, স্থিতিশীল ও স্বচ্ছ শাসন কাঠামোর ওপর প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক শক্তি। সম্প্রতি যেসব ঘটনা প্রকাশ্যে এসেছে তার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের সেই প্রকল্প প্রত্যাহার করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সে সময় সংঘটিত ভুলগুলোর স্বীকৃতি এবং ফিফার 211টি সদস্য অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো আন্তরিক বার্তায় প্রকাশিত ক্ষমা প্রার্থনা অত্যন্ত প্রশংসনীয়। এদিকে স্পেনের ক্রীড়ামন্ত্রী মিলাগ্রোস তোলন মন্তব্য করেছেন, মরক্কো নয়, স্পেনই 2030 বিশ্বকাপের ফাইনাল হওয়া উচিত। মরক্কোকে বিশ্বকাপ ফাইনাল আয়োজনের সত্য দেয়া হয়নি। ফিফার এমন বিবৃতির পর এমন দাবি তুললেন তোলন। স্পেনের আধুনিক যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা অন্য দুই সহ আয়োজকের চেয়ে স্পেনকে এগিয়ে রাখছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা ফিফার সঙ্গে কাজ করছি এবং সেপ্টেম্বরে আমাদের পরবর্তী বৈঠক। আমরা বিশ্বাস করি বিশ্বকাপের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত হওয়া উচিত। পুরুষ ও নারী দুই বিশ্বকাপেই স্পেন বর্তমানে চ্যাম্পিয়ন। এছাড়া স্পেন ও পর্তুগাল যৌথভাবে 2030 বিশ্বকাপের জন্য বিড করেছিল। মরক্কো সেখানে পরে যোগ দেয়। বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনে আমাদের অভিজ্ঞতা আছে। তবে তার চেয়ে বড় কথা হলো স্পেনের একটি আধুনিক যোগাযোগ ও উচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। এসব সুবিধার কথা বিবেচনা করে আমি নিশ্চিত ফাইনাল আয়োজনের জন্য ফিফা স্পেনকেই বেছে নেবে। স্পেনে ফাইনাল অনুষ্ঠিত হলে সম্ভাব্য ভেন্যু হতে পারে রিয়াল মাদ্রিদের মাঠ, সান্তিয়াগো বার্নাব্যু অথবা বার্সেলোনার ন্যু ক্যাম্প। তামিম হোসেন, সময় সংবাদ। নানান জল্পনা কল্পনার পর অবসান হচ্ছে রদ্রির দল বদলের নাটক। বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফুটবলারকে রিয়াল মাদ্রিদের কাছ থেকে একরকম ছিনিয়ে নিচ্ছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির অনেক শর্তেই নাকি সম্মত হয়েছেন রদ্রি। ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্থিক দর কষাকষি চলছে বার্সার। সবকিছু ঠিক থাকলে শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। বিশ্লেষকদের ধারণা, উচ্চ বেতনে ভিনিসিয়াসের সঙ্গে চুক্তির কারণেই রদ্রি ইস্যুতে পিছু হটেছে রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপের পর গোল্ডেন বল জয়ী রদ্রিকে নিয়ে কারাকারি দুই স্প্যানিশ রাইভাল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। অনেক হিসেব নিকেশের পর রদ্রি বেছে নিলেন তার আপন ঘর। ম্যান সিটির পর নতুন ঠিকানা বার্সেলোনা। কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্পেনের এই মিডফিল্ডার। ফেরান তোরেস ক্লাব না ছাড়লে বিশ্বকাপ জয়ী স্পেন দলের 8 সতীর্থের সঙ্গে ক্যাম্প নু মাতানোর সুযোগ পাবেন রদ্রি। বিশ্বকাপের পরই রদ্রিকে নিয়ে দর কষাকষিতে নামে বার্সা ও রিয়াল। ভিনিসিয়াসের মাদ্রিদ ছাড়ার গুঞ্জনের মাঝে রদ্রিকে টার্গেট করে মাদ্রিদ জায়ান্টরা। তবে তাদের চুক্তি নিয়ে কালক্ষেপণের সুযোগ কাজে লাগায় কাতালানরা। শোনা যাচ্ছে উচ্চ পারিশ্রমিকে ভিনির সঙ্গে 6 বছরের নতুন চুক্তির পর রদ্রিকে সাইন করানোর বিষয়ে আগের মতো আগ্রহ নেই রিয়ালের। তাই আর বসে না থেকে বার্সার সঙ্গে সব ধরনের আলোচনা সেরে ফেলেছেন 30 বছর বয়সী মিডফিল্ডার। বার্সার নিয়মিত মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়াং ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেছেন 4 মাসের জন্য। ডাচ তারকার বিকল্প হিসেবে ক্যাম্প নুতে কোচ হ্যান্সি ফ্লিকের পছন্দের তালিকার শীর্ষে রদ্রি। ক্লাবটির সব শর্তে ইতিবাচক সাড়া দিয়েছেন স্পেনের এই তারকা ফুটবলার। এখন কেবল চূড়ান্ত স্বাক্ষরটাই বাকি।
2019 সালে অ্যাটলেটিকো থেকে ম্যান সিটিতে যোগ দেওয়ার পর রদ্রি জিতেছেন 4টি প্রিমিয়ার লিগ, 2টি FA কাপ ও 3টি লিগ কাপ। 2023 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয়সূচক গোলটিও এসেছিল তার পা থেকে। এছাড়া স্পেনকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন 2024 ইউরো ও 2026 বিশ্বকাপ। একবার জিতেছেন ব্যালন ডিওর। ইনফর্ম এই ফুটবলারকে দলে পেতে সব মিলিয়ে 55 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বার্সেলোনা, যদিও তা নাকি প্রত্যাখ্যান করেছে ম্যান সিটি। EPL জায়ান্টরা রদ্রির জন্য দাবি করেছে 65 মিলিয়ন ইউরো। এ নিয়ে দুপক্ষের মধ্যে চলছে দেন দরবার। চমক রয়েছে আরও। হুয়ান গার্সিয়া, কুবার্সি, গাভি, পেদ্রির সঙ্গে যোগ দিতে পারেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজও। রবার্ট লেভানডস্কির বিদায়ের পর স্ট্রাইকারের খোঁজে বার্সেলোনা। আলবি সেলেস্তেদের বিশ্বকাপজয়ী তারকাকে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময় হলেও উড়িয়ে আনতে মরিয়া বার্সা। এদিকে রদ্রির বিদায় নিশ্চিত হওয়ায় বিকল্প হিসেবে আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেসকে টার্গেট করেছে ম্যানচেস্টার সিটি। তাকে দলে পেতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাবটি। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। 24 দিনে 16 জন ফুটবলার তাড়াতে হবে চেলসি ফুটবল ক্লাবের। গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা শেষ হবার আগে এমন কঠিন পরীক্ষার মুখোমুখি ব্লুজ। প্রিমিয়ার লিগের নিয়ম মেনে 41 জনের স্কোয়াডকে বানাতে হবে 25 জনে। যে কাজ করতে দ্রুত সে সমাধান খুঁজে বের করতে চান কোচ শাবি আলোনসো। দল নিয়ে আত্মবিশ্বাসী নবনিযুক্ত এই হেড কোচ। ট্রান্সফার মার্কেটে ক্লাবগুলো যখন পছন্দের খেলোয়াড় খুঁজতে ব্যস্ত, তখন স্রোতের বিপরীতে চেলসি। তাদের মাথা ব্যথা ফুটবলার কেনা নয়, বরং বিক্রি করা। দলবদলের সময়সীমা শেষের আগে মাত্র 24 দিনে ছাড়তে হবে অন্তত 16 জন ফুটবলারকে। প্রিমিয়ার লিগের নিয়ম মেনে 41 চুক্তিবদ্ধ ফুটবলারের সংখ্যা নামাতে হবে 25-এ। আর এটাই আপাতত লন্ডনের ক্লাবটার সবচেয়ে বড় চিন্তার কারণ। চেলসির খেলোয়াড়রাও জানে না কে থাকবে কিংবা কাকে বিক্রি করতে চাইছে ক্লাব। অবস্থা এমন যে বুধবার ইউভেন্টাস ম্যাচে সাবস্টিটিউট করা হয় 21 জন ফুটবলারকে। আর তাতে ফুটবলাররাও ভুগছেন দ্বিধায়। নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে যে সমস্যার সমাধান দ্রুত করতে চান কোচ শাবি আলোনসো। এমন মানসিকতা তৈরি করতে চাই যারা যে কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখে। ফুটবলীয় মান তো গুরুত্বপূর্ণই, সেই সাথে মানসিক দিক উন্নতিও গুরুত্বপূর্ণ। এটা ধীরে ধীরে তৈরি হবে যখন খেলোয়াড়রা একে অন্যকে বিশ্বাস করবে। লিগ টেবিলের 10 নম্বর, চ্যাম্পিয়ন্স লিগের খেলার যোগ্যতা হারানো আর শিরোপাহীন আরও একটা বছর। সবশেষ মৌসুম শেষ হয়েছে এত সব ব্যর্থতায়। এমন একটা দলের ডাগআউটে স্প্যানিশ কোচের জন্য যে শুরুর কাজটা কঠিনই হবে তা বোঝাই যাচ্ছে। তবে ইতিবাচক থাকতে চাইছেন চেলসি বস। লক্ষ্য আর উদ্দেশ্য একটাই, সাফল্য প্রথম মৌসুমটা ভালো কাটানো এবং নতুন ক্যারিয়ারের শুরুটা দারুণ করা। আমরা জানি এতে সময় লাগে, ফুটবলে রাতারাতি কিছু বদলাবে না। তবে ইতিবাচক থাকতে চাই। এই স্কোয়াড আমরা বানাচ্ছি তা মান কিংবা অভিজ্ঞতার দিক দিয়ে বেশ ভারসাম্যপূর্ণ। বর্তমানে এশিয়া ট্যুরে ব্যস্ত সময় কাটাচ্ছে চেলসি। গ্রীষ্মকালীন দল বদল শেষ হবার আগে চূড়ান্ত করতে হবে স্কোয়াড। কে যাচ্ছে, কে থাকবে, সে ছক কষতে সময় পার হচ্ছে শাবি আলোনসোর। সাব্বির মিথুন, সময় সংবাদ। লিওনেল মেসির অবসর নিয়ে কোনো গুঞ্জন ছড়াতে নিষেধ করলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া। তিনি স্পষ্ট জানালেন, দেশের হয়ে মেসির খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একান্তই তার নিজের। এ সময় মেসির আরও একটি বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনার কথাও জানান তিনি। বিশ্বকাপের ফাইনাল হার নাকি মেসির শেষ ম্যাচ, কোনটা বেশি পীড়াদায়ক সেই উত্তরটা খুঁজতে এখনও হয়তো বেগ পেতে হয় আর্জেন্টিনার সমর্থকদের। তবে মেসি যদি আরও একটা বিশ্বকাপ খেলে ফেলেন তাহলে উত্তরটা সহজ হয়ে যায়। যদিও বয়সটা এখন 39, আগামী বিশ্বকাপে যেটা দাঁড়াবে 43-এ, তাই আরও একটি আসরে তাকে দেখার সম্ভাবনাও খুবই ক্ষীণ। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া ইঙ্গিত দিলেন ভিন্ন কিছুর। 2022 কাতার বিশ্বকাপ জয়ের পরও নিশ্চিত করেই বলা হয়েছিল বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন মেসি। এমনকি সদ্য শেষ হওয়া আসরের জন্য দল ঘোষণার আগ পর্যন্ত তার খেলা নিয়ে ছিল ধোঁয়াশা। পরের গল্পটা তো সকলেরই জানা। তাই মেসির অবসর নিয়ে তাড়াহুড়ো করে কোনো গুঞ্জন ছড়াতে নিষেধ করেন তাপিয়া। তিনি স্পষ্ট করেন, এটা সম্পূর্ণ মেসির ইচ্ছার উপর নির্ভর করছে।
এটা একেবারে তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তাকে আমাদের একা ছেড়ে দেওয়া উচিত। 2022 সালেও আমরা জানতাম না যে সে 2026 বিশ্বকাপ খেলবে কি না। সে বলেছিল একটা করে ম্যাচ ধরে ধরে এগোবে। আমি মনে করি বিশ্বকাপে আমরা লিওর সেরা না দেখলেও দুর্দান্ত সংস্করণ দেখেছি। তাকে ফুটবল খেলা উপভোগ করতে দেওয়া উচিত আমাদের। তারপর তাকে তার মতো করে সঠিক সিদ্ধান্ত নিতে দিন। নিজের ষষ্ঠ বিশ্বকাপে কেবল অংশগ্রহণই করেননি মেসি, দলকে তুলেছেন টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে। এ সময় 8টি গোলের পাশাপাশি করেছেন 4টি অ্যাসিস্ট। এছাড়া আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকের পাশাপাশি গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড। এরপর সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষেও দলের জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। তাই বিশ্বকাপে মেসির পারফরমেন্স নিয়ে প্রশংসা করতে গিয়ে গর্বের কথা জানিয়েছেন তাপিয়ে। লিওর জন্য এটা ছিল দারুণ একটা বিশ্বকাপ। আমরা অনেক উপভোগ করেছি, এটা আমাদের গর্ব করা উচিত। প্রতিটা মুহূর্ত আমি উদযাপন করেছিলাম। নিঃসন্দেহে বিশ্বকাপে সে ছিল দলের পথপ্রদর্শক। তার বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে বলবো আমার জন্য সে ছিল সেরা খেলোয়াড়। ম্যাচের পর ম্যাচ রেকর্ড ভেঙেছে তিনি। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ডারউইনে প্রস্তুতি ম্যাচে তাইজুলের চোট গুরুতর না হলেও ঝুঁকি এড়াতে বিশ্রাম দিল টিম ম্যানেজমেন্ট। বদলি নেমে ব্যর্থ পেসার মুশফিক, 4 উইকেট নিয়ে আত্মবিশ্বাসী হাসান। ক্লাব লাইসেন্সিংয়ের মেয়াদ আরও 4 দিন বাড়ালো বাফুফে। নিষেধাজ্ঞা কাটাতে বাড়তি সময় কাজে লাগাতে মরিয়া আবাহনী। ফেডারেশনের সিদ্ধান্তের অপেক্ষায় আরামবাগ। এবং প্রথম ফেডারেশন হিসেবে জিয়ান্নি ইনফ্যান্তিনোর সরাসরি পদত্যাগ দাবি নরওয়ের। দুঃসময়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন পেলেন ফিফা সভাপতি। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন স্বপ্নপ নিবিড়। ধন্যবাদ মিথুন। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।